নমস্কার ফ্রেন্ডস, আজকে এই ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডি এর সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। আগের দিনকে আমরা আলোচনা করেছিলাম ফার্স্ট পার্ট নিয়ে, অর্থাৎ 27/11/2025 যে পরীক্ষাটা হয়েছিল সেখানকার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব 28/11/2025 প্রশ্নপত্র নিয়ে। এই সিরিজটা চালানোর মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা আরআরবি গ্রুপ ডি এ কী ধরনের ম্যাথামেটিক্সের প্রশ্ন আসে এবং সেগুলোকে আমরা কত তাড়াতাড়ি সলভ করতে পারবো, কারণ টাইম একটা বড় ব্যাপার। তো সেই জন্যই এই সিরিজটাকে তৈরি করা হচ্ছে। তো অবশ্যই তোমরা পাশে থাকবে। যদি আমাদের চ্যানেলে নতুন হও তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো ক্লাসটিকে শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্নে কি দিয়েছে। প্রথম প্রশ্নে দিয়েছে এ বি সি ডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে পি হলো যে কোনো একটি বিন্দু যদি পি এ সমান 79, পিবি সমান 61 এবং পিসি সমান 17 সেমি হয়, তবে পিডি এর ভ্যালু কত। পিডি সমান কত সেটা তোমাকে বের করতে বলেছে। ওটা কেটে গেছে কোনো কারণে। এই প্রশ্নটা জিজ্ঞেস করেছে 28 তারিখের প্রশ্ন। দেখো তার সঙ্গে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ যে ব্রিটিশ ফ্ল্যাগ। তো এই অঙ্কটাকে আমরা সলভ করব ব্রিটিশ ফ্ল্যাগ থিওরেম দিয়ে। ব্রিটিশ ফ্ল্যাগ থিওরেমটা কি বলছে, আয়তক্ষেত্রের হোক বা বর্গক্ষেত্রের হোক, যদি কোনো একটা বিন্দু দেওয়া থাকে সেটা ইনসাইড বা আউটসাইড, সেই ক্ষেত্রে আমরা কি করব, তার যে বিপরীত কোণ বা বিপরীত যে দৈর্ঘ্য সেই বিন্দু থেকে, সেই বিপরীত দৈর্ঘ্যের বর্গের যোগফল কি হবে, সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা সেই অনুযায়ী কি করতে পারি, এখানে আমরা বলতে পারি যে পি এ এর স্কোয়ার প্লাস হচ্ছে পি সি এর স্কোয়ার সমান হচ্ছে পি বি এর স্কোয়ার ইকুয়াল টু পি ডি এর স্কোয়ার। তো এখানে আমি জাস্ট ভ্যালুগুলো ইনপুট করে দেবো। এটা হচ্ছে 79 এর স্কোয়ার প্লাস হচ্ছে পিসির ভ্যালু কত দেওয়া আছে 17 স্কোয়ার সমান হচ্ছে পিবি হচ্ছে 61 স্কোয়ার প্লাস পি ডি এর স্কোয়ার। তো এইটার ক্যালকুলেশন করলে আমাদের কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। কিভাবে করবে দেখো, যদি তোমাদের এত বড় বা বড় যদি তোমাদের বর্গ করা থাকে, সেটা বর্গটা তোমরা কিভাবে করবে, এই সূত্র অনুযায়ী করবে। এ স্কোয়ার 2ab আর বি স্কোয়ার। বি স্কোয়ার মানে হচ্ছে এখানে 9, তো 9 এর স্কোয়ার কত হয়, 9 9 81, হাতে থাকলো 8। এবার 7 9 63, 63 দুগুণে কত হবে, 63 দুগুণে হচ্ছে 126। তো 126-এর সঙ্গে যখন 8 যোগ করবো তখন কত হয়ে যাবে, 8 হয়ে 134। তাহলে 4 বসলো, হাতে থাকলো 13, 7 7 49, 49 মানে হচ্ছে 9 আর 3 12, 62, 6241 প্লাস 17 হচ্ছে 289, 17 স্কোয়ার মানে, আর 61 স্কোয়ার মানে কত হবে, 1 1 1, 6 দুগুণে 12, হাত থেকে 1, 6 6 36, 1 37 সমান পি ডি এর স্কোয়ার। তো 4241-এর সঙ্গে 289 যোগ হবে। 289 যদি আমি যোগ করে দিই তাহলে কত হচ্ছে দেখো, 0 8 আর 4 12, 1 13, 2 2 4, 1 5, 65 30, আর এই 37 21 সমানের এই দিকে চলে আসলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে 3721। তো এটা কত হচ্ছে 9, এখান থেকে 0, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 2, 2809। তাহলে আমি এবার বলতে পারি পি ডি এর স্কোয়ার ইকাল টু হচ্ছে 2809। তো পিডি এর ভ্যালু কত হবে, পিডি এর ভ্যালু হবে √2809। এবার এইটাকে রুট তোমরা আবার ভাঙতে যাবে না, একদমই ভাঙতে যাবে না। এইখানে যদি এরকম ধরনের তোমাদের রুট দেওয়া থাকে, সেই ক্ষেত্রে তোমরা কি করবে, লাস্ট ইউনিট ডিজিটটাকে দেখবে কত আছে, 9 আছে। 9 কি হয় দেখো, 3-এর স্কোয়ার করলে কত হয়, 9 হয়, আর 7-এর স্কোয়ার করলে কি হয়, 49, অর্থাৎ 9 হয় ইউনিট ডিজিট। তাহলে আমি বলতে পারি এই দুটো ইউনিট ডিজিটের জন্য হয় আমার 3 হবে, না হলে 7 হবে। আর এখানে কত আছে, 28 আছে। ভালো করে দেখো, 4-এর স্কোয়ার যদি আমি করি 4 4 16, 5-এর স্কোয়ার যদি আমি করি 5 5 25, আর 6-এর স্কোয়ার যদি আমি করি 6 6 36। তাহলে এটা 4-এর স্কোয়ার করলে পরে 28 থেকে অনেক কম হয়ে যাচ্ছে, আর 6-এর স্কোয়ার করলে পরে 28 থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমি কোনটাকে নেব, 25টাকে নেব। তো সেই জন্য 5-এর স্কোয়ার মানে 5 নিলাম। আর এইখানে দেখো এবার আমি কত নেব, 3 নেব না 7 নেব, 3 নেব। কীভাবে বুঝলাম আমি, এইবার আমি আবার এই সূত্র ইমপ্লিমেন্ট করে একবার দেখব যে এটা আমার হচ্ছে কিনা। আর এটাকে তোমার বোঝাচ্ছি বলে মনে হতে পারে যে অনেক বড় হয়ে যাচ্ছে, এটাকে তুমি যতবার প্র্যাকটিস করবে তত তোমার সহজ হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত হবে, 53, অপশান ডি। বোঝা গেছে। এই অঙ্কগুলো সাধারণত ছেলেমেয়েরা পরীক্ষার হলে ছেড়ে দিয়ে চলে আসে, কিন্তু তোমার কাছে যখনই এই ধরনের অঙ্ক আসবে তখন তুমি কি চেষ্টা করবে, ব্রিটিশ ফ্ল্যাগ থিওরেম দিয়ে করার চেষ্টা করবে। ওকে, চলো পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্নে কি রয়েছে, একটি ক্যাম্পে 48 জন ব্যক্তির জন্য 12 দিনের রসদ মজুদ আছে।
যদি ক্যাম্পের সদস্য সংখ্যা বাড়িয়ে 72 জন করা হয় তবে সেই একই রসদ কত দিনে শেষ হবে? যখন এই ধরনের অঙ্ক পাবে, এখানে কত আছে 48, লেখো 48, এখানে সময় কত আছে 12 দিন। তো জনসংখ্যার সঙ্গে আমি কি করলাম, সময় গুণ করে দিলাম। এরপরে ভাগ কি করব, যে সংখ্যাটা বাড়িয়ে এবার ফাইনাল জনসংখ্যা দাঁড়িয়েছে সেটাকে আমি নিচে ভাগ করে দেব। এবার দেখো এটাকে যদি করি 6 বারং 72, 4 বারং 48, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, তাহলে কি হবে 8 দিন চলবে ওই খাবারটা 72 জনের। বোঝা গেছে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যে এই সিরিজটা তোমাদের কতটা হেল্প করছে। চলো পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্নে বলেছে আমাদেরকে যে জ্বালানির দাম পরপর 3 মাস যথাক্রমে 20%, 30% এবং 20% হ্রাস পায়, কিন্তু চতুর্থ মাসে গিয়ে আবার 40% বৃদ্ধি পায়। তাহলে মূল দামের তুলনায় চতুর্থ মাসে জ্বালানির দাম শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? যদি নর্মালি আমরা এটা কি করি, সাকসেসিভ ডিসকাউন্টের নিয়মে করতে যাই তাহলে আমাদের অনেক সময় লেগে যাবে। এটাকে আমরা কি বলবো? তো এটাকে আমরা কোন মেথডে করব? এটাকে আমরা করব ডেসিমাল মাল্টিপ্লায়ার মেথডে। তো ডেসিমাল মাল্টিপ্লায়ার মেথড কিভাবে ইমপ্লিমেন্ট করে ভালো করে দেখো। প্রথমে আমি তোমাকে বলেছি 20% লস। এই 20% লস কথাটার মানে কি, 100 টাকা তোমার যদি মূল্য হয়, ক্রয় মূল্য হয়, তার মানে তুমি বিক্রি করছো কত টাকায়? 80 টাকায়। তার মানে এই 80 টাকা যদি আমি পার্সেন্টেজ করি তাহলে কত হবে? 0.8। তো এখানে হচ্ছে 30% হ্রাস, তাহলে সেই ক্ষেত্রে আমার কত হবে? 70। তো 70কে পার্সেন্টেজ করলে কত হবে? 7। এই ক্ষেত্রে আবার 20%, তাহলে আবার 0.8। পরে বলেছে 40% বৃদ্ধি পায়। তো যখন বৃদ্ধি পাবে 40% তখন আমরা কি করব? 1.4। এইবার জাস্ট এইগুলোর আমরা গুণ করে দেব। ভালো করে দেখো, 8 8 64। তো 8 8 64-র সঙ্গে এবার কত গুণ হবে? 7 গুণ হবে। 7 গুণের সঙ্গে তারপর আবার কত গুণ করব? 14 গুণ করব। পরে দশমিক বসাচ্ছি আমি। তো 7 গুণ করলে কত হয়? 7 গুণ করলে হবে দেখো 4 7 28, 7 থেকে 2, 6 7 42 আর 2 44, 448। এবার এই 448-এর সঙ্গে কত গুণ করব? 14 গুণ করব। কীভাবে করব? প্রথমে 10 দিয়ে গুণ করে নেব। প্রথমে 10 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 4 4 8 0, একটা 0 বসে গেল। এবার 4 দিয়ে গুণ করব। 4 8 32, 7 থেকে 3, 4 4 16 আর 3 19, 7 থেকে 1, 4 4 16 আর 1 17। তাহলে কত হলো? 2 8 8 16 1 17, 7 4 11 12, 5 1 6, 62 72। দেখো 1 2 3 4, চারটের পরে দশমিক ছিল, তাহলে দশমিক 62 72 হচ্ছে আমার এর গুণফল। তো গুণফল যখনই বেরিয়ে যাবে তখন আমি যদি এটাকে পার্সেন্টেজ করেছিলাম এবার ফুল ফিগারে নিয়ে আসি তাহলে আমার কত হয়ে যাবে? 2 ঘর দশমিক এগিয়ে যাবে, 62.72। তার মানে সাপোজ ধরো তুমি কিনেছিলে 100 টাকায়, তুমি বিক্রি করলে 62.72 টাকায়। তার মানে তোমার লস কত হলো? তাহলে 100 থেকে 62.72 বিয়োগ করলে পরে কত আসবে? 37.28। তার মানে এই ক্ষেত্রে তোমার যে গ্যাসের মূল্য ছিল সেইটা প্রথমে কত ছিল? 100%। পরে তুমি কত পার্সেন্টে বিক্রি করলে ওকে? 62.72 টাকায় বিক্রি করলে। তাহলে তোমার ছাড় কত হলো? 37.28 টাকা। তাহলে হ্রাস পেলো কত? 37.28। তুমি সাকসেসিভ ডিসকাউন্টে করতে পারো, কিন্তু একবার জাস্ট তুমি সাকসেসিভ ডিসকাউন্টে করো, করে তারপরে আমি যে তোমাকে বললাম ডেসিমাল মাল্টিপ্লায়ার মেথডে এইভাবে একবার করে দেখো, দেখো তোমার কোনটাতে সহজ লাগছে। চলো পরেরটা দেখি। পরেরটায় কি বলেছে? যদি পারুল এবং তার মায়ের বর্তমান বয়সের অনুপাত 5:13 হয় এবং তাদের বয়সের গুণফল 585 হয়, তবে 9 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? দেখো পারুল আর মাদার, এদের বয়সের অনুপাত কত বলেছে? 5:13। তাদের বয়সের গুণফল কত বলেছে? 585। তো আমি ধরে নিলাম পারুলের বয়স 5x আর তার মায়ের বয়স 13x। তো এদের গুণফল মানে কত হবে? 5 × 65 x² সমান কত? 585। এইবার 65-র সঙ্গে যদি 85 কাটি, ভালো করে দেখো কত আসবে? 9। তার মানে আমার x এর ভ্যালু কত হয়ে যাবে? 3। কেননা x² এক্স করতে গেলে এটাকে রুট করতে হবে, তাহলে রুট করলে কত হয়ে যাবে? 3। তাহলে এক্স এর ভ্যালু যখন আমি 3 পেয়ে গেলাম, তার মানে পারুলের বয়স কত হয়ে গেল? 3 5 15 আর মায়ের বয়স কত হয়ে গেল? 3 13 39। এরপরে আমাকে কি বলেছে? 9 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে এর সঙ্গে 9 যোগ করে দেবো, 15 আর 9 কত হয়? 24। আর এর সঙ্গে যোগ করে দেবো 9, তাহলে কত হলো? 48। তাহলে 24 একে 24, 24 দুগুণে 48, মানে পারুল আর তার মায়ের বয়সের অনুপাত কত হবে? 1:2। অপশন বি হবে সঠিক অ্যান্সার। বুঝতে পারছো? বুঝতে পারলে? চলো, যদি কোনো কিছু তোমাদের বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।
এবং এই ধরনের অঙ্ক যদি তোমরা প্র্যাকটিস করতে চাও তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা আমাদের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসটাকে ডাউনলোড করে নেবে এবং সেখানে গিয়ে তোমরা ফ্রিতে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র তোমরা প্র্যাকটিস করতে পারবে। চলো, দুটি ট্র্যাকের গতির অনুপাত 7:3। 147 কিমি দূরত্ব অতিক্রম করতে দ্রুতগামী ট্র্যাকটির অন্য ট্র্যাকটির চেয়ে 7 ঘন্টা কম সময় লাগে। ধীরগামী ট্র্যাকটির গতিবেগ নির্ণয় করো। আমরা বলেছিলাম কি, যখনই আমরা গতির অঙ্ক দেখব, যখনই আমরা কাজের অঙ্ক দেখব, যখনই আমরা নৌকো স্রোতের অঙ্ক দেখব বা চৌবাচ্চা নলের অঙ্ক দেখব, তখন আমরা যে মেথডে করব সেটা হচ্ছে এলসিএম। তো এখানেও আমরা কোনটা অ্যাপ্লাই করব? এলসিএম অ্যাপ্লাই করব। কিভাবে? ভালো করে দেখো, দুটো ট্রাক, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি, এদের গতির অনুপাত কত দেওয়া আছে? 7:3। এটা কিসের অনুপাত? গতির অনুপাত, মানে স্পিডের অনুপাত। তাহলে টাইমের অনুপাত কত হয়ে যাবে? উল্টে যাবে, 3:7 হয়ে যাবে। এইবার বলেছে যে দ্রুতগামী ট্রাকটি অন্য ট্রাকটির চেয়ে 7 ঘন্টা কম সময় নেয়। তার মানে এদের যে সময়ের পার্থক্য সেটা কত? 4 ইউনিট। এই 4 ইউনিট সমান কত? 7 ঘন্টা, তাই তো? 4 ইউনিট সমান কত? 7 ঘন্টা। এইবার বলেছে ধীরগামী ট্রাকটির গতিবেগ নির্ণয় করতে হবে। ভালো করে দেখো, যদি আমি ধীরগামী ট্রাকের সময় বের করি তাহলে কত? 7। তাহলে 4 ইউনিটের ভ্যালু যদি 7 হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 7/4। আর 7 ইউনিটের ভ্যালু কত হবে? ইন্টু 7, মানে 49/4 ঘন্টা। কেন আমি বের করে নিলাম? কারণ সময় আমার কাছে পেয়ে গেলাম, আমার কাছে দূরত্ব আছে, তাহলে আমি কি পেয়ে যাব? গতিবেগ পেয়ে যাব। তাহলে গতিবেগ বের করার জন্য, স্পিড বের করার জন্য আমাকে কি করতে হবে? ডিস্টেন্স আছে 147 আর স্পিড কত আছে, সময় কত আছে? 49/4। তাহলে এটাকে ভাগ করতে হয়, গুণ করলে পরে উল্টে যাবে, 4/49। তাহলে দেখো 3 দিয়ে কেটে যাচ্ছে, 3 3 4 12। 12 কিমি পার ঘন্টা হচ্ছে ধীরগামী ট্রেনটির গতিবেগ। বুঝতে পারলাম? একদম ইজি অঙ্ক। যখনই আমি তোমাদেরকে বোঝাচ্ছি বলে এতটা বেশি সময় লাগছে, কিন্তু তোমরা এই অঙ্কগুলোকে একদম ইজিলি কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারবে যদি বারবার তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। চলো পরবর্তী প্রশ্নে আমরা, একজন ব্যবসায়ী প্রতিটি 8 টাকা দরে 80টি কলম কিনলেন। তিনি সেগুলোর মধ্যে 60টি প্রতিটি 12 টাকা দরে বিক্রি করলেন এবং বাকিগুলো 25% লোকসানে বিক্রি করলেন। সামগ্রিকভাবে তার কত লাভ বা লোকসান হলো? এটাকে যদি তুমি নর্মালি করতে যাও তোমার অনেকটা বেশি সময় লেগে যাবে, কিন্তু আমি তোমাকে বলছি একদম অল্প সময়ে কিভাবে তুমি করবে। ভালো করে দেখো, এখানে আমার সিপি ক টাকা? 8 টাকা। বিক্রি করছে কত টাকায়? 12 টাকায়, তাই তো? এখানে লেখা আছে 60টি প্রতিটি বিক্রি করে 12 টাকা দরে। তার মানে প্রফিট কত টাকা হচ্ছে আমার? 4 টাকা। কতগুলো বিক্রি করলো? 60টা মাল। তো 60টা মালে আমার মোট প্রফিট কত হচ্ছে? 60 × 4 অর্থাৎ 240 টাকা। এইবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমাকে কি বলেছে? বাকিগুলো, বাকি মানে টোটাল মাল কতটা ছিল? 80টা কলম ছিল, তার মধ্যে 60টা আমি বিক্রি করে দিয়েছি লাভে। এবার আমার বাকি থাকছে 20টা। এই 20টা মালে আমার কি হবে? সিপি ছিল 8 টাকা। এই ক্ষেত্রে আমার কি হয়েছে? 25% লস হয়েছে। তো 8-এর 25% মানে কত? 2, তাই না? তো 20টাতে আমার লস হচ্ছে কত টাকা করে? 2 টাকা করে, অর্থাৎ 40 টাকা আমার কি হলো? ক্ষতি হলো। তার মানে অ্যাকচুয়ালি আমার কি 200 টাকা আমার কি হয়েছে? লাভ হয়েছে। বুঝতে পারলাম না? পারলাম না? 200 টাকা আমার কি হলো? লাভ হলো। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার নর্মালি যদি তুমি এটাকে করতে যেতে তাহলে তোমাকে কি করতে হতো? ভালো করে দেখো, তুমি 60টা মাল বিক্রি করলে 12 টাকায়, তার মানে 6 12 72, 720 টাকা। তারপরে তুমি বাকি 20টা মাল বিক্রি করলে 6 টাকা করে। 2 টাকা যেহেতু তোমার লস হয়েছিল তাহলে 6 টাকা করে বিক্রি করলে, তো 20টা মালে 6 টাকা করে হলে হয় 120 টাকা। তাহলে কত হচ্ছে? 840 টাকা। এবার ভালো করে দেখো, তুমি 8 টাকা করে 80টা মাল কিনেছিলে, মানে কতগুলো কিনেছিলে? 8 8 64, 640 টাকা দিয়ে তুমি কিনেছিলে। এবার বিয়োগ করলে তোমার কত আসছে? সেই 200ই আসছে। তাহলে এতগুলো গুণ করার থেকে তুমি যদি মুখে মুখে এটা করে নিতে পারো তাহলে তোমাকে দুটো জিনিস করতে হবে, 240 আর 40। 240 থেকে 40 বাদ দিলে 200, এটা তোমার মুখে মুখে হয়ে যাবে। এবার তোমার ডিসিশন, তুমি এরকমভাবে করবে নাকি এরকমভাবে করবে। পরের প্রশ্নে বলেছে যে 100 জন শিক্ষার্থী একটি শ্রেণীতে পদার্থবিজ্ঞানে একটি পরীক্ষায় নেওয়া হলো। 37 জন শিক্ষার্থীর গড় স্কোর ছিল 84, বাকি শিক্ষার্থীর গড় স্কোর ছিল 96। পুরো শ্রেণীর শিক্ষার্থীর গড় স্কোর কত? তাহলে 37 জন শিক্ষার্থীর গড় স্কোর 84, বাকি শিক্ষার্থী, তাহলে টোটাল শিক্ষার্থী আমার কত? 100। তাহলে 100 থেকে যদি আমি 37 বাদ দিই তাহলে আমার কত আসছে? 63। এই 63 জনের অতিরিক্ত গড় কত হবে? অতিরিক্ত গড় হবে, ভালো করে দেখো, 96 - 84 সমান কত? 12।
কেননা কি বলেছে, 37 জনের গড় স্কোর 84 আর বাকি শিক্ষার্থীদের গড় স্কোর হচ্ছে 96। তাহলে আমি এটা বলতে পারি বাকি শিক্ষার্থী মানে 63 জনের অতিরিক্ত গড় কত হচ্ছে 12 করে। তাহলে 63 জনের মোট কত হবে 12 × 63, তার মানে 630 প্লাস হচ্ছে 63 দুগুণে 126, 6 3 আর 2 5, 6 1 7, 756। এই 756 জনই 100 জনের মধ্যে ভাগ হয়ে যাবে, তার মানে কত করে বৃদ্ধি পাবে 7.56 করে। তাহলে প্রথমে আমার কত ছিল 84, আর তার সঙ্গে যুক্ত হবে কত 7.56, তাহলে কত হয়ে গেল 5 6 7 4 11, 91.56, 91 তাহলে আমার এটা হবে অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। কে বুঝতে পারলাম না? এ একটি কাজ 77 দিনে সম্পূর্ণ করতে পারে। এ একটা কাজ 77 দিনে সম্পন্ন করে, বলেছে বি এ এর তুলনায় 75% কম দক্ষ। তাহলে আমি 3জন ব্যক্তিকে বসাই, এ বি আর সি আছে। এ সাপোজ ধরো তুমি 100% করে আর বি এর 75% কম করে, তার মানে এ 25% কাজ করবে। আর সি কি বলেছে বি এর তুলনায় 40% বেশি, তাহলে সি এর ভ্যালু কত, বি এর ভ্যালু কত 25, তো 25-এর 40% মানে কত হবে 10 হবে, তার মানে সি কত কাজ করে 35 কাজ করে। এবার এগুলোকে যদি তুমি কেটে দাও তাহলে কত হবে 5 20 100, 5 5 25, 5 7 35। তো এইটা যেটা আমরা পেলাম, তার মানে এ এর এফিসিয়েন্সি হচ্ছে 20, বি এর এফিসিয়েন্সি 5 আর সি এর এফিসিয়েন্সি 7। পরে কি বলেছে, যদি বি ও সি একত্রে 30 দিন কাজ করে, তাহলে বি আর সি একত্রে কতদিন কাজ করবে, কত ইউনিট 12 ইউনিট, 12 ইউনিট কাজ করবে ওরা পার ডে। তাহলে 30 দিনে কতটা কাজ করবে, 30 দিনে কাজ করবে 3 12 36 মানে 360 ইউনিট। আর মোট কাজ আমার কতটা আছে, মোট কাজ আমি তো জানি না, তাহলে মোট কাজ আমি কীভাবে বের করবো, বলেছে এ একটা কাজ 77 দিনে সম্পূর্ণ করে, তাহলে এ এর প্রতিদিনের এফিসিয়েন্সি কত 20 ইউনিট। তাহলে 77 দিন যদি এ কাজ করে তাহলে কত কাজ করবে 7 দুগুণে 14, 15 154, 1540 ইউনিট। আর বি সি মিলে কতটা কাজ করে দিয়েছে 360 ইউনিট, তাহলে 360 এখান থেকে আমি কি করব বিয়োগ করব, 0 8 6 14 1 1180 ইউনিট কাজ কাকে করতে হবে, বলছে বাকি কাজটা এ একা কমপ্লিট করবে। তো এ এর এফিসিয়েন্সি 20 আর এখানে একে কত কাজ করতে হবে 1180, তাহলে এটাকে আমি আবার 20 দিয়ে ভাগ করে দেবো, 0 0 কেটে গেল, এইটা হচ্ছে 5 দুগুণে 10 আর 9 দুগুণে 18, তার মানে 59 দিনে বাকি কাজটা এ কমপ্লিট করবে। একদম কোনো জটিলতা নেই, জাস্ট একের পর এক প্রশ্ন পড়লাম আর একের পর এক আমি করে চলে গেলাম। ঠিক আছে, চলো পরের প্রশ্নটাকে আমরা দেখে নিই। কি বলেছে, যদি কোনো সংখ্যার 20%-এর সাথে 96 যোগ করা হয় তবে ফলাফলটি সেই সংখ্যাটির সমান হয়, ওই সংখ্যাটির 75% কত? একটা জিনিস ভালো করে দেখো, এইটাকে যদি আমরা নর্মালি করতে যাই আমাদের অনেক সময় লেগে যাবে, কিন্তু এইটাকে আমি বলছি একদম 5 সেকেন্ডের মধ্যে তোমার সম্পূর্ণ হয়ে যাবে। কিভাবে, 20%-এর সাথে 96 যোগ করলে কি হবে, সেই সংখ্যা হবে। তার মানে কোনো একটা সংখ্যা সে নিজে কত 100% না, কোনো একটা সংখ্যা সে নিজে কত 100%, তাহলে 20%-এর সাথে যদি আমি 96 যোগ করি তাহলে সে 100% হয়ে যাচ্ছে। তার মানে 20%-এর সঙ্গে আমি অ্যাকচুয়ালি 80% যোগ করলেই তো আমার 100% হয়ে যাচ্ছে, তাই না? তার মানে আমি বলতে পারি যে 80% = হচ্ছে 96। আমাকে কি বের করতে বলেছে, ওই সংখ্যার 75%। তাহলে 75% বের করতে গেলে 96-এর সঙ্গে 75 গুণ আর 80 ডিভাইডেড। এরপরে যদি আমি কাটি, দেখো 5 16 80, 6 16 96, 5 দিয়ে কাটলে 5 1 5, 5 5 25, 6 15 90। তাহলে অ্যান্সার কত হবে আমার, অপশন ডি। বুঝতে পেরেছি? তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আমি তোমাদেরকে একদম মিক্সিংভাবে অ্যারিথমেটিক, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি যা থাকছে মোটামুটি মিক্সিংভাবে করানোর চেষ্টা করছি। তো সব অঙ্ক তো তোমাদের 25টা অঙ্ক থাকে, 25টা অঙ্ক নিয়ে আসার কোনো মানেই হয় না, কারণ যেগুলো একদম ইজি রয়েছে সেগুলো নিয়ে আসার তো কোনো মানে হয় না। যেগুলো একটু মনে হয়েছে যে তোমাদের যদি একটু প্র্যাকটিস করানো সম্ভব হয় তাহলে তোমাদের এফিসিয়েন্সি বাড়বে, তোমাদের ক্যাপাবিলিটিও বেড়ে যাবে, বা তোমাদের যে সময় লাগে সেই সময়টাও কমে যাবে। সেই জন্য আমি তোমাদের জন্য এই সিরিজটা নিয়ে চালাচ্ছি। তো যদি আমার এই সিরিজটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখো আমার ভিডিওগুলোতে সত্যি কথা বলতে 40টা 50টা ভিউ হয়, তো আমি তাতেও সন্তুষ্ট। তার কারণ কি, যে 40-50 জন দেখবে তারা যদি নিজেকে ইমপ্রুভ করাতে পারে তাহলে আমি ভাববো যে আমার খাটনি সফল হচ্ছে। থ্যাংক ইউ।